৭,০০০ হামাস সদস্য মোতায়েন গাজার মোড়ে মোড়ে, কোনো বিদেশি শাসক মানা হবে না, সাফ জানালো ফিলিস্তিনিরা। পাকিস্তান বিরোধী তালেবানদের সাথে বন্ধুত্ব বেকায়দায় মোদি। ভারত ও আফগান সংবাদ সম্মেলনে ঢুকতে পারল না নারী সাংবাদিকরা, চারদিকে নিন্দার জ্বর। নতুন ধরনের অস্ত্র বানাচ্ছে রাশিয়া, কড়া হুঁশিয়ারি আমেরিকা সহ পশ্চিমাদের। বিশ্বে কি ভয়াবহ অস্ত্র প্রতিযোগিতা শুরু? আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। ৭,০০০ হামাস সদস্য মোতায়েন করা হয়েছে ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের বিভিন্ন মোড়ে মোড়ে। যেসব এলাকা থেকে ইসরায়েলি সেনারা সরে গেছে, সেখানকার দায়িত্ব এখন হামাসের হাতে। হামাস সহ ফিলিস্তিনের অন্য দলগুলো সাফ জানিয়ে দিয়েছে, বিদেশি কোনো শাসককে গাজায় বরদাস্ত করা হবে না। গাজার প্রশাসনিক ব্যবস্থার সিদ্ধান্ত নেবে ফিলিস্তিনি জনগণ। ফলে প্রশ্ন উঠেছে, যেখানে ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাবে আন্তর্জাতিক বাহিনী ও হামাসকে নিরস্ত্রকরণের শর্ত দেওয়া হয়েছে, সেখানে সংগঠনটি গাজার নিয়ন্ত্রণ নিলে পরিস্থিতি আবারও জটিল হবে কিনা। গাজার শাসন ব্যবস্থার দায়িত্বে বিদেশি কাউকে বরদাস্ত করা হবে না। ফিলিস্তিনের জনগণ সিদ্ধান্ত নেবে কে হবে ভূখণ্ডটির শাসক। হামাসের সাথে তাল মিলিয়ে শুক্রবার ফিলিস্তিনের দলগুলো সাফ একই বার্তা দিল। প্যালেস্টাইন ইসলামিক জিহাদ এবং পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অফ প্যালেস্টাইন বলেছে, ফিলিস্তিনিরা জীবন দিতে রাজি, কিন্তু কারু কাজে মাথা নত করতে রাজি না। এই দৃঢ়তা থেকেই ইসরায়েলি পরিকল্পনাকে ব্যর্থ করে দিয়েছে ফিলিস্তিনিরা। গাজায় নিশ্চিত করেছে যুদ্ধবিরতি, তারাই নির্ধারণ করবে গাজার শাসন ব্যবস্থা। ইসরায়েলি দখলদারের নিয়ন্ত্রণে নেই গাজার এমন এলাকাগুলো জুড়ে হামাস সদস্য বাহিনী মোতায়েন করা হচ্ছে। এখন পর্যন্ত ৭,০০০ সদস্য আনা হয়েছে। ৫ জন নতুন গভর্নরকে নিয়োগ দেওয়া হয়েছে। ভিটেমেটি হারা ফিলিস্তিনিরা ঘরে ফিরতে শুরু করেছে। তাদের নিরাপত্তার জন্য চৌরাস্তা এবং বাজারে সবচেয়ে বড় অংশ মোতায়েন করা হচ্ছে, যাতে সুখাহত এই মানুষেরা অনুভব করতে পারে যে আইন আছে এবং কেউ আইনের ঊর্ধ্বে নয়। যুদ্ধবিরতির পর কে বা কারা নেবে গাজার শাসন ব্যবস্থার দায়িত্ব, এ নিয়ে শুরু হয়েছে বিতর্ক। ফিলিস্তিনি সংগঠনগুলোর এই দাবি ইসরায়েল ও এর পশ্চিমা মিত্রদের উস্কে দিতে পারে। শুরু হতে পারে নতুন কোনো সংঘাত, কেননা ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা পরিকল্পনার সাথে এটি সাংঘর্ষিক। ট্রাম্পের প্রস্তাব অনুযায়ী গাজার শাসনভার তত্ত্বাবধানের জন্য বোর্ড অফ পিস নামে একটি আন্তর্জাতিক সংস্থা থাকবে। ট্রাম্প নিজেই হবেন ওই বোর্ডের চেয়ারম্যান। সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ও সেখানকার অন্তর্ভুক্ত। তাদের অধীনে একটি অন্তর্বর্তী কর্তৃপক্ষ গাজা শাসন করবে। এদিকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গেই বস্তুচ্যুত লাখো ফিলিস্তিনি তাদের বাড়ি, বিশেষ করে উত্তরাঞ্চলে বিধ্বস্ত এলাকায় ফিরতে শুরু করেছে। ইসরায়েলি সামরিক বাহিনী উপকূলীয় এলাকা থেকে আংশিকভাবে সরে যাওয়ার পর এই প্রত্যাবর্তন শুরু হয়। তবে স্বজনহারা ফিলিস্তিনিদের মধ্যে সংশয়, তারা কি কোনো স্থায়ী সমাধান পেল, নাকি যুদ্ধবন্ধের নামে নতুন কোনো যুদ্ধের দিকে ঠেলে দেওয়া হলো তাদের। সেখানের একজন বাসিন্দা বলেন, আল মাউসি থেকে আমি অন্য জায়গায় পাড়ি জমিয়েছিলাম। এ পর্যন্ত ৫ থেকে ৬ বার বাস্তুচ্যুত হয়েছি। শুনতে পেলাম যুদ্ধবিরতি শুরু হয়েছে, তাই বাড়ি ফিরে এলাম। আমি ভোর ৫টায় রওনা দিয়েছি। হেঁটে পুরো রাস্তা পার হয়ে এখানে এসেছি। এসে দেখলাম বাড়িঘর কিছুই নেই, সবকিছু মাটির সাথে মিশে গেছে। ইসরায়েলি বাহিনী সবকিছু পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। কোনো আশ্রয় নেই, থাকার কোনো ঘর নেই। এখন আমরা কোথায় যাব, কোথায় থাকব? শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের সাথে আলাপকালে বলেছেন, সোমবার গাজা থেকে ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়া হবে। চুক্তির অংশ হিসেবে ২০ জন জীবিত ও ২৮ জন জিম্মির মরদেহ হস্তান্তর করা হবে। বিনিময়ে প্রায় ২,০০০ ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল। বিশ্লেষকরা বলছেন, শাসন ব্যবস্থা সহ ধাপে ধাপে অন্য পরিকল্পনাগুলো বাস্তবায়নের উপর নির্ভর করছে ট্রাম্পের শান্তি পরিকল্পনা ও গাজাবাসীর ভবিষ্যৎ। এবার ভারতে গিয়েও নারী বিদ্বেষ দেখিয়ে বিপাকে পড়েছে আফগান তালেবানরা, এমনকি মোদি সরকারও। দিল্লিতে তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি সংবাদ সম্মেলনে ঢুকতে দেওয়া হলো না নারী সাংবাদিকদের। এ ঘটনার জেরে বিরোধী দল কংগ্রেস পার্টি থেকে শুরু করে অধিকার কর্মী ও নারী সংগঠনগুলো খুবই ফেটে পড়েছে। বিতর্কের জ্বর বইছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। এর জন্য নরেন্দ্র মোদীর বিজেপি সরকারকেও দায়ী করেছে তারা। পাকিস্তান বিরোধী তালেবানদের সাথে বন্ধুত্ব করতে গিয়ে কি বেকায়দা পড়ছে মোদী সরকার? জবাবে কি বলছে দিল্লি?
এতকাল তালেবানকে জঙ্গি ও সন্ত্রাসী গোষ্ঠী বলে এলেও পরবর্তীতে পরিস্থিতি ও নতুন ভূরাজনৈতিক বাস্তবতায় আফগানিদের সেই তালেবান সরকারকেই কাছে টানছেন নরেন্দ্র মোদীর হিন্দুত্ববাদী বিজেপি সরকার। তারই মঞ্চায়ন দেখা গেল আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির দিল্লি সফরে। এই সফরকালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এসে জয়শঙ্করের সঙ্গে গুরুত্বপূর্ণ এক বৈঠকে অংশ নেন মুত্তাকি। ওই বৈঠকের পরপরই জয়শঙ্কর ঘোষণা দেন ভারত কাবুলে তাদের টেকনিক্যাল মিশনকে দ্রুতাবাসের পর্যায়ে উন্নীত করবে। আফগানিস্তানের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা ও উন্নয়নে ভারতের গতির আগ্রহের কথাও জানান তিনি। এসব ছাড়াও ইতিমধ্যে আফগানিস্তানে চলমান বহু প্রকল্পের পাশাপাশি আরও 6টি নতুন প্রকল্পের প্রতিশ্রুতি দেন তিনি। সব মিলিয়ে নতুন এক দিগন্তের সূচনা দেখা যাচ্ছে ভারত আফগান সম্পর্কে। তবে এসবের মাঝেই মুত্তাকির দিল্লি সফর ঘিরে একটি ঘটনায় তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। আফগানিস্তান দূতাবাসে আয়োজিত মুত্তাকির সংবাদ সম্মেলনে প্রবেশ করতে দেয়া হয়নি কোনো নারী সাংবাদিককে। প্রেস ব্রিফিংয়ে অংশ নিতে যাওয়া একাধিক নারী সাংবাদিক অভিযোগ করেছেন পোশাক বিধি মেনে গেলেও তাদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। এমন অভিযোগ ওঠার পরপরই অনেক সাংবাদিক সামাজিক মাধ্যমে নিজেদের ক্ষোভ জানাতে থাকেন। তাদের প্রশ্নে ভারতের মতো গণতান্ত্রিক দেশে কিভাবে এমনটা ঘটতে পারে, এ নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি করেছে ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতেও। বিরোধী দলের নেতারা এ নিয়ে বিজেপি সরকার ও তার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তুলোধনা করেছেন। কংগ্রেস নেতা রাহুল গান্ধী সরাসরি মোদীকে আক্রমণ করে বলেছেন, যখন ভারতেই একটি প্রকাশ্য মঞ্চ নারীদের অংশ নিতে বাধা দেওয়া হয়, তখন আপনি তাদের প্রত্যেক নারীকে জানান দিচ্ছেন যে আপনি তাদের পক্ষে দাঁড়ানোর জন্য সক্ষম নন। এই ধরনের বৈষম্যের মুখে আপনার নীরবতা তথাকথিত নারী শক্তি স্লোগানের অন্তঃশূন্যতাকেই তুলে ধরে। কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীও মোদীকে এই ঘটনায় নিজের অবস্থান স্পষ্ট করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, যে দেশের নারীরা দেশের মেরুদণ্ড এবং গর্ব, সেই দেশে ভারতের সবচেয়ে সক্ষম নারীদের অপমান কিভাবে সহ্য করা হলো। সাবেক কেন্দ্রীয় মন্ত্রী পি চিদাম্বর সহ অন্য অনেক রাজনীতিকেও এ নিয়ে সোচ্চার হয়েছেন। এদিকে এই অভিযোগ ওঠার পরপরই দ্রুত নিজেদের অবস্থান স্পষ্ট করেছে কেন্দ্রীয় সরকার। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মুত্তাকির সফর ঘিরে আয়োজিত সংবাদ সম্মেলনে আমন্ত্রিত সাংবাদিকদের তালিকা মূলত মুম্বাই অবস্থিত আফগান কনসুল জেনারেল তৈরি করেছে। ফলে এই সংবাদ সম্মেলনে ভারত সরকারের কোনো ভূমিকা ছিল না। তাছাড়া আফগান দূতাবাসের এলাকা ভারতীয় ভূখণ্ড হলেও আন্তর্জাতিক আইন অনুসারে তা ভারতীয় সরকারের আইনি এখতিয়ারের বাইরে। রাশিয়া নতুন ধরনের প্রতিরক্ষামূলক অস্ত্র তৈরি করেছে। সম্প্রতি এমন ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়া ও আমেরিকার মধ্যকার পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির মেয়াদ শেষ হওয়ার পথে। এমন সময় রুশ প্রেসিডেন্টের হুঁশিয়ারি ইঙ্গিত দিচ্ছে ভয়াবহ সংকটের। একই সঙ্গে পুতিন ঘোষণা দিয়েছে, অন্য কোনো দেশ পরমাণু অস্ত্র পরীক্ষা করলে মস্কো পেছাবে না। চুক্তির মেয়াদ বাড়াতে মস্কো আগ্রহ দেখালেও এখনও নীরব ওয়াশিংটন। নিউ স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন ট্রিটি ভেঙে গেলে দেখা দেবে ভয়াবহ অস্ত্র প্রতিযোগিতা শুরুর আশঙ্কা।